এই এক ঝুড়ি কপির দাম কত রাখবে বলো তো? আপনার হাতে এত ফুলকপি কোথায় পেলেন আপনি? কি দেখছি আমি? এটা কি আমাদের ফুলকপি ক্ষেত না? রান্নাঘর থেকে আবার নতুন ফুলকপি গজিয়ে উঠবে। কেন বলেছিলাম তোমায় ফুলকপি চাষ করতে? এ ফুলকপি সত্যি সোনার। এই সোনার ফুলকপিগুলো তোর গদাই কাকার বাড়িতে দিয়ে আসি। রান্নাঘরে সোনার ফুলকপি চাষ একদম কামাল করে দিলি রে। শিবুরে, এই রোদ মাথায় করে ঠাকুর বাড়ি থেকে ফিরতে ফিরতে তো জুতোর তলা ক্ষয় হয়ে গেল রে বাবা। বাবা, একটু জল খাও। এই তো সামনেই বাজার পেরিয়ে আমাদের গ্রাম শুরু হয়ে যাবে, আর একটুখানি পথ। ওই দেখ, বাজারের কোণে একটা লোক কি যেন চড়া গলায় চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করছে। চল তো একটু গিয়ে দেখি কি নিয়ে বসেছে। এই ফুলকপি নিয়ে যান, ফুলকপি টাটকা টাটকা ফুলকপি, দাম একেবারে জলের দামে ছেড়ে দিচ্ছি, কেউ খালি হাতে ফিরবেন না। ফুলকপি নিয়ে যান, ফুলকপি। এই যে ভাই, ফুলকপিগুলোর দাম কত করে রাখছো? আর যেভাবে হাঁক ডাক করছো মনে হয় একদম জলের দামে দিচ্ছ। তার বলতে দাদা, পাইকারি বাজারে দাম পড়ে গেছে তো, তাই লোকসানের ভয়ে অল্প দামে বেচে দিতে হচ্ছে। বাহ, কপিগুলো তো বেশ সুন্দর আর তুলতুলে সাদা। বাবা, একটা গোটা ঝুড়ি ভর্তি কপি কিনে নিলে কেমন হয় বলো তো? বেশ তো, নিয়ে নি একটা ঝুড়ি কপি। এই যে ভাই, এই এক ঝুড়ি কপির দাম কত রাখবে বলো তো? বাবা বাবা, একেবারে এক ঝুড়ি, তাই 100 টাকা দিও গো দাদা। শিবু, নিয়ে চলে আয়। এই নাও তোমার ফুলকপির দাম। চল এবার তাড়াতাড়ি বাড়ির পথ ধরি, বেলা পড়ে আসছে তো। বাবা, একটা কথা মাথায় ঘুরছে অনেকক্ষণ ধরে। আমাদের ওই উর্বর জমিতেও কি ফুলকপির চাষ করা যায় না কোনোভাবে? আমাদের গাঁয়ে এর চাহিদা কিন্তু বেশ। ধুর পাগল, এই গ্রামে ফুলকপির চাষ তো অনেকবারই হয়েছে, কিন্তু ফলন ভালো হলেও কেউ তার সঠিক দাম পায় না রে। কি রে গদাই, তুমি তো বলেছিলে কি এক ক্যালমা দেখাবে, তা আমাকে এই ফুলকপির ক্ষেতে টেনে আনলে কেন? দেখাও দেখি তোমার সেই অদ্ভুত ক্যালমা। ক্যালমা দেখাতেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি হারুদা, একটু সবুর করো। আচ্ছা, তোমরা আমার ক্ষেতের মাঝে দাঁড়িয়ে কি আলাপ করছো? হাতে দেখছি ফুলকপিও তুলেছো। অনুমতি ছাড়া অন্যের জিনিস নেওয়া কি ঠিক হলো গো? বেশি কথা বলো না, এগায়ে চাষ করে খাবে, আমরা তুলতে পারবো না, সে হয় নাকি? ও, মোড়লের চালাকি নিয়ে এখানে বড় বড় কথা বলছো? দূরাও বলছি, মোড়ল মশাই ন্যায় পরায়ণ, আমি চাই না ওনার কাছে নালিশ জানাতে। ভালোই ভালোই চলে যাও। গদাই ফুলকপিটা হাত থেকে ছুঁড়ে ফেলে সেখান থেকে গিয়ে একটা গাছতলায় দাঁড়ায়। এই ফুলকপি চাষিটা তো দেখছি বড় দেবাগ, পুরো গ্রামে একা ফুলকপি চাষ করে যেন পৃথিবী উদ্ধার করে ফেলেছে। তুমি এত চেঁচাচ্ছ কেন? বেশি কথা না বলে এখানে কিসের জন্য নিয়ে এসেছো তাড়াতাড়ি দেখাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যের কথা শুনতে পারবো না। হারুদা, শুধু চুপচাপ দাঁড়িয়ে দেখতে থাকো কি হয়। ওর এই দেমাগ আজ আমি এক নিমেষেই বের করে দেব, তখন বুঝবে বেটা। হে জাদু পাথর, আমার আদেশ শোনো, এই ক্ষেতের সব ফুলকপি মুহূর্তের মধ্যে পচিয়ে নষ্ট করে দাও। গদাইয়ের কথা শেষ না হতেই পাথর থেকে কালো ধোঁয়া বের হতে থাকে আর আস্তে আস্তে পুরো ক্ষেতে ছড়িয়ে পড়ে। নিমিষেই ফুলকপিগুলো পচতে শুরু করে। তুমি কি করলে গদাই? চোখের পলকে সবকটা তাজা ফুলকপি ফ্যাকাশে হয়ে গেল কি করে? এটা তো কোনো সাধারণ ব্যাপার না। এটাই তো আসল ক্যালমা হারুদা, খবরদার এই কথা কাউকে বলবে না। যদি মুখ ফসকেও বলে ফেলেন তবে আপনাকে ওই চরম ভুগতে হবে। ওই চাষি বেটার হাল দেখুন, চম্পট দিয়ে এবার। এ কি সর্বনাশ হলো আমার! চোখের পলকে আমার ক্ষেতের সব ফুলকপি পচে গেল। কার কোন নজর পড়লো আমার ফসলে? হে সৃষ্টিকর্তা! ভাই, এত চিৎকার করছো কেন? কি হয়েছে আমাদের খুলে বলো তো দেখি। এই সুন্দর ক্ষেতটা এমন হুট করে কিভাবে এই দশা হলো? আমরা তো এই ক্ষেতের পাশ দিয়ে গিয়েছিলাম যাওয়ার সময়। কই, তখন তো সব কপি একদম টাটকা আর সতেজ দেখলাম। হঠাৎ এমন অবস্থা হলো কি করে?
আমি নিজেই কিছু বুঝে উঠতে পারছি না গো হারান। কোনো কিছু বুঝে ওঠার আগেই সব কপি পচে কাঁদা হয়ে গেল, একটাও কপি আর আস্ত নেই। এ তো ভারী অদ্ভুত কাণ্ড দেখছি। আমাদের গ্রামের জমিতে কখনো তো এমন হতে দেখিনি। নিশ্চয়ই কোনো অশুভ কিছু ঘটেছে এখানে। আমি কিচ্ছু জানি না, কার কোন নজর লেগেছে কে জানে। তা আপনার হাতে এত ফুলকপি কোথায় পেলেন আপনি? এগুলো কি বাজার থেকে কিনে আনলেন? হ্যাঁ ভাই, আমরা পাশের গ্রামের হাট থেকে এই ঝুড়ি ভর্তি কপি কিনে বাড়িতে ফিরছিলাম। তোমার এই দশা দেখে আর ভালো লাগলো না। বাবা চলো এবার বাড়ি যাই। মা আর তিন্নি বাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে আবার সন্ধে হয়ে এলো। বাহ বাবা, ফুলকপি ভাজিটা খুব মজার হয়েছে। এমন ফুলকপি দিয়ে যদি প্রতিদিন তরকারি রেঁধে খাওয়া যেত। এই জন্যই তো বাবাকে ফুলকপি চাষ করতে বলছি রে তিন্নি। ফুলকপি খেতে কিন্তু বেশ। বলছিসই তো, কাল আসার সময় তো দেখে এলি কি ঘটনা। আমি ওসব নিয়ে চিন্তা করছি রে। এত চিন্তার কিছু নেই গো, উর্বর জমিটা পড়েই আছে। ফুলকপি চাষ করে দেখো না ফলন কেমন হয়। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো আজই বীজ কিনে নিয়ে আনবো। আর একটু ফুলকপির ভাজি দাও, সত্যি খুব মজার হয়েছে। বাহ, পরিবার নিয়ে সুখেই আছো। আরে বাবা, খাচ্ছ কি? এদিকে ফুলকপি, যাক ভালোই। আরে হারু যে, আসো বসো। তোমাকে একটা কথা জানানোর ছিল। আমি ভাবছি এই মরশুমে ফুলকপির চাষ শুরু করব। কি বললে? তুমিও ফুলকপির চাষ করবে? জানো তো সেই চাষিটার কি সর্বনাশ হয়েছে। এইসবের পেছনে আসলে আছে সেই এই তিন্নি, তাড়াতাড়ি হারুদাকে জল দে। এই নিন কাকা, জলটা খেয়ে নিন। এত অস্থির হচ্ছেন কেন? একটু শান্ত হয়ে বসুন। আপনার নিশ্চয়ই খুব কাশি হচ্ছে। আমি কিছুই খুলে বলতে পারবো না, নিষেধ আছে। শুধু জেনে রেখো, সে তোমাদের খুব আপন। অদ্ভুত অলৌকিক ক্ষমতা পেয়েছে, সে সবার ক্ষতি করছে। হারুদা, তুমি এসব কি হেঁয়ালির কথা বলছো? পরিষ্কার করে কিছু না বললে আমি তো বুঝতে পারছি না যে কি করব। বাবা, এসব অহেতুক ভয় পেয়ে লাভ নেই। তুমি বরং চাষ শুরু করো। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো। পরিশ্রম করলে সব ঠিক হয়ে যাবে। মনে রাখবে, ভালো কাজে বাধা আসবেই। কি গো বৌদি, মনে আনন্দ দেখছি। তোমাদের আগের মতো বোধ হয় আর অভাব নেই গো। কি যে বলিস না লতা, তোর দাদা আমাদের ক্ষেতে ফুলকপি চাষ করেছে রে। উর্বর জমিটা ফেলে রেখে লাভ কি? বাহ, কথাটা শুনে খুব ভালো লাগলো। এ সময় ফুলকপির খুব চাহিদা। তা সাবধানে করতে বলো দাদাকে, গ্রামের যা অবস্থা দেখছি। মাঝে মাঝে সেটাই ভাবি রে লতা। যাই রে। শিবু, তিন্নি, আর দেরি করিস না। এই ভালো বীজগুলো জমিতে ছড়িয়ে দে। কম টাকাতেই কতগুলো বীজ পেয়ে গিয়েছি দেখ। হ্যাঁ বাবা, তুমি ওই গাছতলায় গিয়ে বসো। আমি আর তিন্নি বীজগুলো ভালোভাবে বুনছি। হ্যাঁ বাবা, আমি আর দাদা মিলে সব ব্যবস্থা করে দিয়েছি। তুমি একটু জিরিয়ে নাও। এবার দেখবে আমাদের ক্ষেতেও সুন্দর ফুলকপি ধরবে। এ কথা শুনে হারান বীজের ঝুড়িটা শিবুকে দিয়ে সে একটা গাছতলায় এসে বসে। তখন সেখানে মিনতি আসে। ওরে হারান, তুইও শেষ পর্যন্ত এই ফুলকপি চাষ শুরু করলি? দেখলি না নগেন চাষির এত বড় ক্ষেতটা কেমন নিমেষে নষ্ট হয়ে গেল। চিন্তা করো না বৌদি, আমরা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে মন দিয়ে কাজ করছি। কারোর ভালো মন্দ উনি ওপর থেকে ঠিক করে দেন। আমি তোকে ভালোর জন্যই সাবধান করছি। গ্রামের বাতাসে এখন যা কুনজর ঘুরে বেড়াচ্ছে, তাতে কারোর ভালো হবে না বলেই আমার ভয় হচ্ছে রে। চলি রে। চাষ তো শুরু করলাম, কিন্তু ক্ষেতের সার কেনার মতো পর্যাপ্ত টাকা তো হাতে নেই। এই মুহূর্তে মোড়ল মশাইয়ের কাছে কিছু টাকা ধার এনে চালাতে হবে। মোড়ল মশাই, আসলে একটা বিশেষ দরকারে আপনার কাছে আসা। আমি এবছর ফুলকপির চাষ শুরু করেছি তো, তাই সার কেনার জন্য কিছু টাকা ধার দরকার ছিল। এ কি হারান, তুইও আবার ফুলকপির চাষ করতে গেলি কেন এই গ্রামে?
শুধু শুধু খাটুনি আর টাকা নষ্ট করছিস যে, কোনো লাভ হবে না কিন্তু। নগেন চাষির ওই সর্বনাশের কথা বলছেন তো, ওটা নিয়ে একটু ভয় তো আছেই। তবুও সাহস করে মাঠে নেমে পড়েছি মোড়ল মশাই। নগেন তো চোখের সামনে সর্বশান্ত হলো, তবুও তোদের জেদ দেখে অবাক হচ্ছি। যা, এখন যখন ঠিকই করেছিস তখন আর ফেরাবো না, টাকা আমি দিচ্ছি। আপনার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না মোড়ল সাহেব। বিপদের দিনে আপনি পাশে দাঁড়ালেন, আমার অনেক বড় একটা দুশ্চিন্তা দূর হয়ে গেল। বেশ, টাকা নিয়ে যা আর মন দিয়ে চাষ কর। তবে হ্যাঁ, কাজ শুরুর আগে গদাইয়ের সাথে একটু আলাপ আলোচনা করে নিস। হাজার হলেও নিজের ভাই, নয়তো আবার মন খারাপ করবে। কাঁঠালটা যা মিষ্টি না বউ, ঘরে কিন্তু ফল ফলান্তির অভাব নেই, যখন যেটা পারো খাবি। তা খাবো ঠিক আছে, কিন্তু এত জিনিস পাচ্ছ কোথা থেকে? তুমি তো কাজ কামও করো না। এত প্রশ্ন করো না তো বউ, তোমাদের খেতে দিতে পারলেই হলো। শুনলাম দাদা নাকি মাঠে ফুলকপি চাষ করবে। তাই তো শুনলাম, মাঠ পরিষ্কার করে তারা বীজও লাগিয়ে ফেলেছে। তুমি যে কি করবে কিছুই মাথায় আসে না। ওই যে বলতে বলতে দাদা আসছে, তুমি ঘরে যাও। আরে দাদা, এই এই অসময়ে আমার বাড়ি এলে যে বড়, কোনো সমস্যা হয়েছে নাকি বলো তো? বিশেষ কোনো সমস্যা নয় রে, তোকে জানাতে এলাম যে আমি শেষ পর্যন্ত ফুলকপির চাষটাই শুরু করে দিয়েছি। একটু আশীর্বাদ করিস ভাই। তাই নাকি? বেশ ভালো খবর তো। তুমি যখন শুরুই করেছো, আমি কালকে একবার গিয়ে তোমার ক্ষেতটা দেখে আসবো ক্ষণ। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে হারানের ক্ষেতে ফুলকপি বীজগুলো থেকে চারা বড় হতে থাকে, আর ছোট ছোট ফুলকপিও ধরতে থাকে। একদিন বিকেল বেলা হারান তার জমিতে সার ছিটাচ্ছিল। হঠাৎ সেখানে গদাই আসে। মাঠের পাশে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে গদাই হারানের ক্ষেত দেখছিল। আরে গদাই যে, আয় ভাই আয়, যাক এতদিন পর এলি তবে। হ্যাঁ হারান্দা, ভাবলাম তোমার ক্ষেতের কাজ কত দূর এগোলো একটু নিজের চোখে দেখে যা। এই চারাগুলো তো বেশ সুন্দর মাথা তুলেছে দেখছি। হ্যাঁ রে, মোড়ল মশাই সাহায্য আর শিবু তিন্নির পরিশ্রমে চারাগুলো ভালোই হয়েছে। বেশ ভালো তো, তোমরা মনের সুখে চাষ করতে থাকো। এত কষ্ট করছো যখন, ফল তো ভালো হওয়ারই কথা। একটু আশীর্বাদ করিস, এই চাষটা ভালো হলে আমাদের সংসারের কষ্ট অনেকটাই দূর হয়ে যাবে আশা করি। চাষ করো চাষ করো, যত পারো বড় হতে দাও ফুলকপিগুলোকে। সময় আসুক, তারপরে এমন ক্যালমা দেখাবো যে সব এক নিমেষে মিটে যাবে। হ্যাঁ গো দাদা, আমি এবার চলি। ওগো, শুনছো? অনেকেই বলে সারাদিন তো কোনো কাজকর্ম করো না তুমি, অথচ সংসারের খরচ চালানোর জন্য ঠিক টাকা পাচ্ছো। কোথা থেকে পাচ্ছো বলো তো দেখি? বারবার তোমায় এই একই প্রশ্ন করছি, উত্তর দিচ্ছ না কেন? বলেছি না, এসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। আগে তো সংসার চালাতে পারতাম না, এখন তো ঠিকই টাকা দিই। এই নিয়েই তোমাদের খুশি থাকা উচিত। এটা বলে গদাই বেরিয়ে পড়ে। গভীর রাত, চারদিক নিস্তব্ধতা বিরাজ করছে। হঠাৎ দূরে গাছের নিচে এক কালো ছায়াকে দেখে থমকে যায় গদাই। সাহস নিয়ে কাছে যায়। কে কে এখানে? রাতের বেলায় এভাবে দাঁড়িয়ে আছো? সাধু বাবা, আপনি আপনি এখানে? চিনতে পেরেছিস তবে? তা আমার কাছ থেকে পাথরটা হাতিয়ে নিয়ে তুই অপরের উপকার না করে অপকার করছিস। দেখুন সাধু বাবা, যখন এটা আপনার কাছে ছিল তখন সেটা আপনার ছিল, এখন আমার কাছে তাই আমার জিনিস। আমি এটা দিয়ে যা মন চাই তাই করব। ওরে অধম, এখনো সময় আছে, ভালো হয়ে যা। এ গ্রামের কত নিরীহ মানুষের ক্ষতি করছিস তুই। এখন নিজের ভাই হারানের ফুলকপি খেতে নজর পড়েছে তোর। যাক, জেনেই যখন ফেলেছো শুনে রাখো, নজর পড়েছে। আর ওগুলো বড় হলেই আমার ক্যালমা দেখাবো। ছিরে বেটা, অনেক ভুল করলি। এ ভুল শুধরাতে তোকে অনেক কষ্ট করতে হবে। মিলিয়ে নিস আমার কথা। গদাই সাধুর কথা না শুনে চলে আসে।
এভাবে দিন কাটতে থাকে। এদিকে হারানের ক্ষেতে ফুলকপিগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। চারদিকে সাদা আর সবুজে ক্ষেত ভরে ওঠে। তিন্নিমা, ক্ষেতের দিকে একবার তাকিয়েছিস? এত ফুলকপি ধরেছে, আমার যে বিশ্বাসই হচ্ছে না এগুলো আমরা চাষ করেছি। দেখেছো বাবা, পরিশ্রম করলে সৃষ্টিকর্তা কত সুন্দর ফলন দেন। এগুলো বাজারে বিক্রি করলে মোড়ল মশাইয়ের ধারের টাকা তো শোধ হবেই, সাথে অনেক লাভও থাকবে। আমার মনে হচ্ছে এই সুযোগে যদি আরেকটু বড় পরিসরে ফুলকপির চাষ করা যায়, তবে আমাদের সংসারের কোনোদিন অভাব থাকবে না রে। আমরা অনেক ধনী হয়ে যাবো রে মা। কিন্তু বাবা, বড় পরিসরে চাষ করতে হলে তো আরো অনেক জমি লাগবে। আমাদের তো আর অত জমিও নেই যে ইচ্ছে মতো চাষ করব। জমি নেই তো কি হয়েছে, জমি বর্গা নেব। আমি ভাবছি মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এই কাজ করা যায় কিনা। তুমি ছাড়া তো টাকা দেওয়ার লোক নেই এ গায়ে। মহাজন তো আর এমনি এমনি কাউকে টাকা ধার দেবে না বাবা। তাছাড়া উনি কেমন লোক তুমি তো জানোই বাবা, অনেক টাকা দাবি করে বসে সে। সে আমি জানি বলেই বলছি, আমাদের বাড়ির জমিটা দলিল বন্দোবস্ত রেখেই টাকা নেব। ভাবছি মোড়ল মশাইকে সাথে নিয়ে মহাজনের কাছে যাব। বাবা, শেষ পর্যন্ত ভিটে বাড়ি কি আমরা এভাবে বন্ধক রেখে দেব? এটা কি ঠিক হবে? তুই একটু চিন্তা করিস না মা, এবছর সব ফসল ভালো দামে বিক্রি করলেই দেখবি সব ঋণ এক নিমেষে শোধ করে দিতে পারবো। এখন ঝুড়ি ভর্তি করে আগে ফুলকপি তুল দেখি মা। হায় হায়, এত বড় বড় ফুলকপি দেখেই মন ভরে যাচ্ছে। আজ ফুলকপির বড়া করতে বলবে মা। এই নাও হারান, তোমার কথা ভেবে টাকাটা দিচ্ছি, তবে মনে রেখো ঠিক সময়ে টাকা ফেরত দিতে হবে, কোনো রকম ঝামেলা যেন না হয়। আপনি একদম চিন্তা করবেন না মহাজন বাবু, ঠিক সময়ে আপনার পাওনা টাকা শোধ করে দেব, কোনো সমস্যা হবে না। মহাজন যখন ভরসা করে টাকাটা দিল, তখন নিয়ম মতো কাজটা করে ফেলিস হারান। আশা করি এবার তোর ভাগ্য সত্যি সত্যি ফিরে যাবে। হাই রে হারান, কিছুদিন আগেও ভাত পেলি না, এখন মহাজনের কাছ থেকে টাকা নিয়ে আরো জমি বর্গা নিবে। ভাগ্য এটাকেই বলে। যাই, খবরটা গদাইদাকে দিয়ে আসি। এই ভর সন্ধ্যা বেলায় আবার কোথায় যাচ্ছ বলো তো? সারাদিন তো বাইরেই ছিলে, এখন আবার বাইরে যাওয়ার কি দরকার? আমার জরুরি কাজ আছে, তোমায় অত কৈফিয়ত দেওয়ার দরকার নেই, পিছু দেখো না তো বউ। ও গদাইদা, কোথায় যাচ্ছ? পাক্কা খবর আছে একটা। হারান্দা মোড়লকে সাথে নিয়ে মহাজনের কাছ থেকে এই টাকা ধার করে নিয়ে আসলো গো, আরো জমি নাকি বর্গা নেবে। মনে ফুর্তি লাগতে হারান্দার, এক জমিতে ফুল চাষ করে হয় না, আর তার বড় লোক হতে চায় আবার, তাই না? দাঁড়া দাঁড়া হওয়াচ্ছি, তুই বাড়ি যা পচা, আমি একটু ক্ষেত থেকে চক্কর দিয়ে আসি। কোথায় তুই যা করছিস একদম ঠিক করছিস না, এমন অন্ধ প্রতিহিংসার পরিণতি খুব খারাপ হবে। এইসব বনিতা আমি শুনতে রাজি নই, আমার রাস্তা থেকে সরে যা বলছি, কেউ আমার এই রাগের সামনে দাঁড়াতে পারবে না। তোর বিবেক তোকে ভালো হতে বলছিল, শুনলি না তো? তবে যা, যে সুখটুকু পাবি তা খুবই সামান্য, কিন্তু পরিশেষে তোকে ঘিরে ধরবে কষ্ট। গদাই কারো কথা না শুনে নিজের হিংসার বশে হারানের ফুলকপি ক্ষেতের দিকে এগিয়ে যায় আর পকেট থেকে সেই পাথরটা বের করে হাত উঁচু করে ধরে। আমি চাই না আমার থেকে তুমি ধনী হয়ে যাও দাদা, এই নাও তোমার স্বাদের ক্ষেতের উপহার, সব ফুলকপি পচে শেষ হয়ে যাক। এবার বোঝো দাদা, বড় লোক হওয়ার শখ, খাও, এখন এই পচা ফুলকপি খেয়েই থাকো। কি দেখছি আমি? এটা কি আমাদের ফুলকপি ক্ষেত না? হ্যাঁ হ্যাঁ, আমাদেরই তো। এই যে সব পচে নষ্ট হয়ে গিয়েছে। না না, বাবাকে এক্ষুনি খবর দিতে হবে। শিবু দৌড়ে গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসে, সাথে তিন্নি আর মালতীও আসে। এসে দেখে এক রাতের মধ্যে তাদের শখের ফুলকপি ক্ষেত নিমিষেই শেষ। এই দৃশ্য দেখে হারান মাটিতে বসে পড়ে।
কি সর্বনাশ হলো আমার, সব শেষ হয়ে গেল রে। হ্যাঁ, তো ঋণ করে এই ক্ষেত করলাম, এখন আমি কি করব? কে আমার এত বড় সর্বনাশ করলো? বাবা, নিজেকে সামলাও। এই দৃশ্য যে চোখে দেখার নয়। এসব কি হচ্ছে গায়ে? কেন বলেছিলাম তোমায় ফুলকপি চাষ করতে? এখন ঋণের টাকার কি হবে? সংসার কিভাবে চলবে? আমি তো তোকে আগেই বলেছিলাম হারান, এই ফুলকপির চাষ করিস না। এখন মহাজনের ধারের টাকার বাড়ি বন্ধকের চক্করে পড়ে তুই নিজেই সব হারাতে বসেছিস। ওগো, এখনো মন খারাপ করে বসে আছো? কি রান্না করব? ঘরে যে কিছুই নেই। মালতী, এক বোঝা চিন্তা নিয়ে কি খাবো বলো? আমাকে নিয়ে চিন্তা করি না, মেয়েটার ছেলেটাও বুঝি না খাওয়া। বাবা, আমরা বড় হয়েছি, কষ্ট কি জিনিস বুঝতে শিখেছি। তুমি এত ভেবো না তো। তোমরা যেখানে এমন কষ্টে আছো, আর আমরা সেখানে খাবার খাবো। হ্যাঁ বাবা, তুমি একটু ওসব চিন্তা ভুলে ঘরে এসো, ঘুমিয়ে নাও। তোমার শরীর খারাপ করবে যে। মা, বাবাকে ঘরে নিয়ে আসো। ঋণ শোধ করার আর কোনো পথই রইল না মালতী। আমাদের এই ভিটে বাড়িটা বুঝে এবার হারাতে হবে। বাবার মুখটা দেখা যাচ্ছে না, কি উপায় বের করব আমার মাথাতেও কিছু আসছে না। কিছু ভালো লাগছে না আমার। এটা বলে মনে কষ্ট নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে তিন্নি। হাঁটতে হাঁটতে তাদের পুকুর পাড়ের সামনে এসে দাঁড়ায়। হে সৃষ্টিকর্তা, এই কঠিন পরিস্থিতি থেকে আমাদেরকে রক্ষা করো। আমাদের গায়ে কি অশুভ ছায়া এলো, একটু সাহায্য করো গো আমাদের। বাবার কষ্টটা যে আমি আর দেখতে পাচ্ছি না, করুণা করো আমাদের উপর। রাতের বেলা একা একা পুকুর পাড়ে দাঁড়িয়ে এভাবে চোখের জল ফেলছিস কেন মা? এত কষ্ট কিসের, আমায় খুলে বল। আপনি কে? আর এই রাতে এখানে কি করছেন? আমি এক সাধু, এই মুহূর্তে তোর কষ্টের কথা শুনতে এসেছি মনে কর। আমাদের সব শেষ হয়ে গেছে সাধু বাবা। আমাদের ক্ষেতের সব ফসল কেউ নষ্ট করে দিয়েছে। ফুলকপিতে ভরা ছিল ক্ষেতটা, এখন সবগুলো পচে নষ্ট হয়ে গিয়েছে। আমি জানি কে এই সর্বনাশ করেছে মা। এসব তোর গদাই কাকার কুকীর্তি। ওর কাছে একটা জাদু পাথর আছে, আর সেটা দিয়ে এই পুরো গ্রামে সে এমন করে বেড়াচ্ছে। কিন্তু এসব করে তার লাভ কি? আমরা তো কেউ ধনী নই, তবে কেন আমাদের সাথে এমন করছে? মারে, লোভ আর হিংসে রে মা। অন্যের ভালো সে দেখতে পারে না, সে একাই সব ভোগ করতে চায়। আপনি সব জানেন, তাহলে আমাদের এই মহা বিপদ থেকে বাঁচানোর একটা উপায় বলে দিন দয়া করে। মহাজন তো মাত্র 1 মাস সময় দিয়েছে। একটা কাজ কর মা, ওই পচে যাওয়া ক্ষেত থেকে একটা ফুলকপি তুলে এনে সোজা বাড়ির রান্নাঘরে গুঁড়ো করে ছড়িয়ে দে। ওই রান্নাঘরে আবার নতুন ফুলকপি জন্মাবে। রান্নাঘরে ফুলকপি জন্মাবে? এ আপনি কি বলছেন সাধু বাবা? এ কি কোনো জাদুকরি ব্যাপার নাকি? আর ওই পাথরটা কোনোভাবে নেওয়া যায় না কাকার কাছ থেকে? ওই জাদু পাথরটা গদাইয়ের কাছেই আছে। ওটার অপব্যবহার সে নিজের স্বার্থে করেছে। যে কোনো উপায়ে হোক ওই পাথরটা তোমাদের হাত করে নিতেই হবে। ঠিক আছে সাধু বাবা, আপনার কথা মতোই কাজ করছি। যাকে আমরা এত আপন ভাবি, তারা কি নাই এত পর? এটা বলে তিন্নি রাতের আধারে তাদের পচে যাওয়া ফুলকপি খেতে যায়, আর সাধুর কথা মতো একটা পচা ফুলকপি তুলে তাদের রান্নাঘরে নিয়ে আসে। বাবা, দেখো আমি কি এনেছি। মহাজনের ঋণ শোধ করার একমাত্র উপায় এটাই। সকলেই একবার এদিকে এসো। তুই পচা ফুলকপি হাতে নিয়ে রান্নাঘরে কি করছিস? আর কিসের ঋণ শোধ করার উপায় এটা? এ কি পাগলামি হচ্ছে তিন্নি? নোংরা পচা ফুলকপি রান্নাঘরে এনে তুই ঘরটা পুরো নষ্ট করছিস কেন বলতো? এগুলো সব বাইরে ফেলে দিয়ে আয়। না মা, এগুলো ফেললে চলবে না। রান্নাঘর থেকেই আবার নতুন ফুলকপি গজিয়ে উঠবে। আমি সাধু বাবার মুখে সব শুনেছি। গদাই কাকা আমাদের এই সর্বনাশ করেছে। কি বলছিস? গদাই শেষ পর্যন্ত নিজের ভাই আমাদের সাথে এমন করতে পারলো? শিবু দাদা,
এই নে অর্ধেক ফুলকপি আয়, আমরা রান্নাঘরে এসব ছিটিয়ে দিই, দেখি অলৌকিক কিছু হয় কিনা। এটা বলে তিন্নি আর শিবু মিলে তাদের রান্নাঘরে সেই পচা ফুলকপি গুঁড়ো করে ছেটাতে থাকে। হারান আর মালতী এই দৃশ্য অবাক চোখে তাকিয়ে দেখে। বাবা, ও বাবা, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও কাণ্ড। আমাদের রান্নাঘরে এ কি জিনিস হয়েছে? এ কি রে, রান্নাঘরে মেঝেতে একরা সোনা ঝিকমিক করছে। এ তো কোনো সাধারণ ফুলকপি নয়, আজ তো এক একটা সোনার ফুলকপি। দেখেছো বাবা, আমাদের রান্নাঘরকে এখন সোনার ঘর মনে হচ্ছে। এগুলো সোনার ফুলকপি হলেও এখানে অনেক কষ্ট লুকিয়ে আছে। হ্যাঁ রে তিন্নি, আর কোনো চিন্তা নেই। এই একটা সোনার ফুলকপি বিক্রি করলেই মহাজনের ধারের টাকা তো শোধ হবেই, সাথে আমাদের সব কষ্ট চিরতরে মুছে যাবে রে। ঠিক বলেছিস বাবা, এই কঠিন বিপদের দিনে আমাদের মেয়ে তিন্নির জন্য আজ রান্নাঘরে সোনার ফুলকপি ফলল রে। না বাবা, আমি একা কিছু করিনি। সৃষ্টিকর্তা আমাদের সহায় ছিলেন বলেই আমরা রক্ষা পেয়েছি। বাকিটা সাধু বাবার কৃপা। তবে এখন একটা কথা খুব সাবধানে মনে রাখতে হবে। কি কথা বলতো মা? গদার কথা বলছিস তো? ও যেন কোনোভাবে এই সোনার ফুলকপির কথা না জানতে পারে, জানলে ওটাও নষ্ট করে দেবে। ঠিক বলেছো বাবা, তাই সবার আগে ওই জাদুকরি পাথরের একটা ব্যবস্থা করতেই হবে, নইলে গদাই কাকা আবার নতুন কোনো চক্রান্ত করবে। হারান, বাড়ি আছো? দরজাটা একটু খোলো তো। আরে হারুদা যে, এসো এসো, ভেতরে এসো। এত সকালে আমার বাড়িতে কোনো বিশেষ কারণ আছে নাকি বলো তো? বাবা, আমার একটা বুদ্ধির কথা মাথায় এসেছে। হারু কাকা চাইলে আমাদের এই কাজে ভীষণভাবে সাহায্য করতে পারে। আরে কানে কানে বলতে হবে না তিন্নি, তোদের কি এমন সাহায্য লাগবে আমায় খুলে বল, আমি সব করতে রাজি আছি। পাশেই চেয়ে দেখছে রান্নাঘর ভর্তি সোনার ফুলকপির আলো ঝলকাচ্ছে। কারো কথা না শুনেই হারু ঘরে গিয়ে দেখে হাজারো সোনার ফুলকপি আলো ছড়াচ্ছে রান্নাঘরে। হায় হায়, আমি কি দেখলাম? রান্নাঘরে যে তোমরা সোনার ফুলকপি চাষ করেছো গো। আসতে বলো হারুদা, অন্যরা শুনতে পাবে, গদাইয়ের কানে গেলে সর্বনাশ হবে। যাক, অবশেষে গদাই যে এর পেছনে আছে তোমরা বুঝতে পেরেছো। আমিও চাই না জাদুকরি পাথর নিয়ে ও মাতব্বরি দেখাক। হারু কাকা, আমাদের এই সোনার ফুলকপিটা থেকে একটা কপি আপনি নিয়ে নিন, তারপর সোজা গদাই কাকার কাছে গিয়ে লোভ দেখিয়ে বাড়ি থেকে বাইরে ডেকে আনবেন। এই সোনার ফুলকপির লোভ দেখিয়ে গদাইকে বাইরে আনবো? তারপর কি করতে হবে বলতো মা? আমার মাথা ঠিক কাজ করছে না। সোনার ফুলকপির রহস্য খুলে বলার নাম করে ওকে কোনো ফাঁকা জায়গায় বসাবেন, তারপর সুযোগ বুঝে সন্তর্পণে ওর পকেট থেকে ওই জাদুর পাথরটা হাতিয়ে নিতে হবে। আর বলতে হবে না, রাতটা শুধু হতে দে, ওর ভেলকি বাজে আমি বন্ধ করব। আমাকেও একটা ফুলকপি দিস, বেচলে অনেক টাকা পাবো। তোমার স্বভাবটা রয়েই গেল হারুদা। রাতের বেলা হাতে একটা সোনার ফুলকপি কাপড় দিয়ে বেঁধে গদাইয়ের উঠানে যায় আর তাকে ডাকতে শুরু করে। ও গদাই, ভেতরে আছো নাকি? তাড়াতাড়ি একটু বাইরে আসো, একটা মারাত্মক জিনিস নিয়ে এসেছি দেখার মতো। কি হারুদা, এত রাত এসে চেঁচামেচি করছো কেন? আর হাতে ওটা কি এমন জিনিস যে চাদরে মুড়ে নিয়ে এসেছো? দেখো গো গদাই, ভালো করে চেয়ে, এটা সাধারণ কোনো ফুলকপি নয় রে গদাই, আজ তো খাঁটি সোনা দিয়ে তৈরি। বলো কি, আজ তো সোনার ফুলকপি? হ্যাঁ, এত দামি জিনিস তুমি পেলে কোথায় বলো তো? তাড়াতাড়ি আমাকে সব খুলে বলো। এখানে দাঁড়িয়ে চেঁচিয়ে সব বলা যাবে না, গ্রামের ওই পুরনো বটতলার দিকে চলো, সেখানে আরাম করে বসা যাবে, কেউ দেখবেও না, আর নয়তো আবার তোমার বউ চেঁচামেচি শুরু করবে। দাঁড়াও, পাথরটা আছে কিনা দেখে নি আগে। ঠিকঠাকই আছে, চলো এবার বটতলায়। তারা হাঁটতে হাঁটতে বটতলায় এসে পৌঁছায়। গদাই পাথরটা হাত থেকে তার পাশে রাখে আর লোভে অন্ধ হয়ে সেই সোনার ফুলকপির দিকে তাকিয়ে থাকে। ইস, ফুলকপিটা সত্যি সোনার তো, এখনো বিশ্বাসই হচ্ছে না। আরে তোমায় মিথ্যে বলে ডেকে নিয়ে আসবো নাকি? এ ফুলকপি সত্যিই সোনার। এই দেখো হারুদা, আমার এই জাদু পাথরের গুণে আমি যা চাই তাই পেয়ে যাই, কিন্তু তুমি এই সোনার ফুলকপি পেলে কোথায় বলো তো? তারা যেই না কথা বলা শুরু করে, তিন্নি সুযোগ বুঝে পেছন থেকে এসে গদাইয়ের পাশে রাখা জাদু পাথরটি তুলে নেয় আর চিৎকার দিয়ে বলতে থাকে,
পেয়ে গেছি কাকা, তোমার এই অসৎ শক্তির অহংকার আজ আমার হাতে। এ পাথরের বলেই এতদিন অন্যের ক্ষতি করে আসছো তুমি। এ কি রে, দিয়ে দে বলছি, এটা আমার জিনিস, এরকম করিস না তিন্নি। আমার জাদুর পাথর ফিরিয়ে দে বলছি, নইলে। তাই নাকি? তোমার ক্রোধ দেখি এখনো কমেনি। হে জাদুর পাথর, লোকটিকে তার পাপের শাস্তি দাও। এটা বলতেই পাথর থেকে ধোঁয়া বের হয়ে গদাইয়ের পুরো শরীর ঘিরে ফেলে, আর পরক্ষণেই অর্ধেক শরীর তার পাথর হয়ে যায়। ওরে বাবা গো, আমার হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে রে। আমায় ছেড়ে দে তিন্নি, আমি আর কোনোদিন এমন অন্যায় করব না। আমার শরীর যে অর্ধেক পাথর হয়ে গেছে। তিন্নি, তুই আজ নিজের বুদ্ধিমত্তা দিয়ে এই গ্রামের মানুষদের বাঁচালি মা, নয়তো এই লোভী না জানি আরো কত পাপ করত। এটা তুই তোর কাছেই রেখে দে। না সাধু বাবা, এই জাদুকরি পাথর আমি আমার কাছে রাখতে পারবো না। ক্ষমতা মানুষকে অহংকারী করে তোলে। আমি এমন সর্বনাশা ক্ষমতা এক মুহূর্তের জন্যও চাই না। ঠিক আছে মা, এই পাথর আমি ফিরিয়ে নিলাম, আর এটাও বলে গেলাম, হে পাপিষ্ট, যেদিন তোর মন সত্যি সত্যি কালীযুক্ত হয়ে পবিত্র হবে, সেদিন থেকে তুই নিজেই ভালো মানুষ হয়ে যাবি পাথর থেকে। মারে, আজ একটা সত্য না বললেই নয়। আসলে ভালো মানুষ ভালোই হয়, বড় কোনো উপহারও তাকে লোভী বানাতে পারে না। ও বাবা, এত সোনার ফুলকপি তুলে ঝুড়ি ভর্তি করছো কেন গো? কি করবে? মারে, এই সোনার ফুলকপিগুলো তোর গদাই কাকার বাড়িতে দিয়ে আসি। হাজার হলেও বেচারা পাথর হয়ে আছে। দাও বাবা, ঝুড়িটা আমার কাছে দাও। রান্নাঘরে সোনার ফুলকপি বলে কথা। দাদা, কোথায় যাচ্ছ এত সোনার ফুলকপি নিয়ে? আমাকে এই অভিশাপ থেকে দয়া করে মুক্ত করো। আমরা আর কোথায় যাবো রে, সোজা তোর বাড়িতেই যাচ্ছিলাম এই সোনার ফুলকপিগুলো দিয়ে আসতে, বুঝলি? যতই হোক তুই আমাদের নিজের ভাই, তোকে তো দেখতেই হবে। দাদা, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আর কোনোদিন জীবনে এমন হিংসা বা কুচক্র করব না। কথা দিচ্ছি, আমি একদম ভালো মানুষ হয়ে যাব। যদি মন থেকে বলিস, তবে ফুলকপির তরকারি খেলে অবশ্যই তুই ভালো হয়ে যাবি। আর রান্নার জন্য অপেক্ষা করতে হবে না। এই নিন, আমি এই ফুলকপির তরকারি নিয়ে এসেছি। নেড়ে তিন্নি, খাইয়ে দে তোর কাকাকে। তিন্নির হাতের সেই সোনার ফুলকপির তরকারি খাওয়ার সাথে সাথেই এক অলৌকিক ধোঁয়া এসে গদাইয়ের পাথর রূপ নিমিষেই ভালো করে দেয়। সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। কি শান্তি সত্যি রে। সোনার ফুলকপির স্বাদ বলে কথা, অবশেষে মুক্তি পেলাম গো দাদা। ভালো, তা বলে মনে আর লোভ আনবে না বলে দিলাম। আচ্ছা, একটা কথা অনেকদিন ধরে ভাবছি, সেই দিন হাত উদা হয়ে আসতো, সোনার ফুলকপিটা ঠিক কোথায় পেয়েছিল বলো তো? আরে, সে এক মজার রহস্য রে। ওই সোনাটোনা কিচ্ছু নয়, ওটা আসলে একটা বিশেষ কায়দায় তৈরি করা হয়েছিল। বাড়িতে গেলে তোকে সব খুলে বলবো। আর সোনার ফুলকপির লোভ করো না কাকা, যা হওয়ার তো হয়ে গিয়েছে। এবার চলো আমাদের রান্নাঘরে চলো, উঁকি দিয়ে দেখবে কি কাণ্ড ঘটেছে। ওগো, তুমি তোমার ভাইকে আমাদের বাড়ি নিয়ে যাও, আমি এগুলো লতাদের বাড়ি দিয়ে আসছি। ওরে বাবা, এত সোনা! আমি যে পাগল হয়ে যাব। আগে জানলে সব নিয়ে নিতাম, তোমাদের যে কাজে সাহায্য করতাম। আসলেই গো কাকা, তিলে তিলে গড়া সেই স্বভাব কি সহজে পাল্টায়? নিয়ে যাও যত পারো সোনার ফুলকপি। রান্নাঘরে সোনার ফুলকপি চাষ একদম কামাল করে দিলি রে। আমি এক্ষুনি তুলে নিয়ে যাচ্ছি। দেখেছিস শিবু, হ্যাঁ, লোভী মানুষ হঠাৎ করে ভালো হলো কি করে? হ্যাঁ, পুরোটা একটা মজার কাহিনী রে। হ্যাঁ।